প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ডলারে ডলারে বাড়ছে বাংলাদেশ, সাব্বাস ডক্টর ইউনূস স্যার, সাব্বাস বাংলাদেশ। কেন এই কথা বললাম, আসুন বিশ্লেষণ করি। আপনারা দেখুন, ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসছে আজকে 1 মাস ওভার হয়েছে। 8 তারিখে ক্ষমতা শপথ নিলেন। হিসাব করুন আপনারা কতদিন হয়েছে, 2 মাসও হয়নি এখনো। এরই ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ডোনাল্ড লোর নেতৃত্বে একদল প্রতিনিধি আসলো। ওনারা কি করলো? এসেই যাবতীয় কাজ সেরে, আলাপ আলোচনা সেরে ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন আপনারা সবাই জানেন। যারা না জানেন তাদেরকে উদ্দেশ্যে বলছি। উনি 200 মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার জন্য স্মারকলিপিতে স্বাক্ষর করলেন। কেন? আসেন, শুধু নয়, শুধু এটাই নয়, ওনাদের এআইডির পক্ষ থেকে, সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ডক্টর ইউনূস সাহেব এবং উপদেষ্টাদের যিনারা উপস্থিত ছিলেন এনাদেরকে বলা হয়েছে কি, আপনারা ভালো ভালো প্রকল্পর উদ্যোগ নিন, টাকার ডলারের কোনো সমস্যা নেই, আমরা ভবিষ্যতে যতটুকু আপনাদের টাকার প্রয়োজন আমরা সহায়তা করতে প্রস্তুত, আমাদের মার্কিন সরকার সহায়তা করতে প্রস্তুত। কি বুঝলেন? শুধু তাই নয়, আসুন আরও চমক আছে, আরও চমক আছে। জার্মানি 100 কোটি ইউরো, যার বাংলা টাকায় ট্রান্সফার করলে কত হয় জানেন? 15,000 কোটি টাকা বাংলাদেশকে দেওয়ার জন্য আগ্রহী হয়েছে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে? ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণ নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী যে ঋণ নিয়েছিল ক্ষমতাচ্যুত আগে, সেটা নিয়ে কি যে নাকানে সুপানি হয়েছিল সেটা তো আপনারা জানেন, এবং কিস্তি অনেকাংশে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এই শর্ত সেই শর্ত অনেক শর্ত দিয়েছে, শর্ত পূরণ না করলে বাকি কিস্তিগুলো দেবে না। এখন কি বলছে? এই যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসলেন তখন কি বললেন ওনারা বললেন, ওই ঋণ তো পাবেনই আপনারা, ওই ঋণে আর কোনো শর্ত নেই। যেসব শর্তগুলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ওনারা দিয়েছিলেন, ওইগুলোর কোনো শর্ত কোনো দরকার নাই। ওই ঋণ তো পাবেনই, ওই কিস্তিগুলো তো পাবেনই। উপরন্তু ওনারা 2 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে সহায়তা করবে, মানে ঋণ দিবে। আসেন, শুধু তাই নয়, এডিবি কি বলছে? এডিবি বলছে 5 বিলিয়ন মার্কিন ডলার ওনারা ঋণ দিবে। কি বুঝলেন? এখনো তো অনেক সংস্থা, জাইকা, জাপান তো এখনো কিছু বলা নাই, জাপানের জাইকা রয়ে গেছে। জাইকা কি বলে, চীন কি বলে? ভাই আপনারা যেটাই বলেন, আমেরিকান বলো হয়, চীনের বলো হয়, এগুলো ফালতু কথা, এগুলা বিশ্ব রাজনীতিতে এগুলো হবেই, বাদানুবাদ হবে। কিন্তু বিশ্বের মডেলগুলা সবাই নিজের দিকে আকর্ষণ করতে চায়, কোনো একটা দেশকে নিজের দিকে। চীন চায় চীনের দিকে আকর্ষণ করতে, আমেরিকা চায় আমেরিকার দিকে আকর্ষণ করতে, কিন্তু এরা মারামারি করে আকর্ষণ করবে না। যার ক্যাপাসিটি মতন, যার যতটুকু ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটি মোতাবেক ওনারা আকর্ষণ করবে। চীন তো এখনও বলে নাই, জাপানের জায়গা এখনও বলে নাই। এই জন্য আরও বহুত, রাবেতা আল ইসলাম উন্নয়ন ব্যাংক, ওরা তো এখনও বলেই নেই। এগুলো যখন এরা বলতেছে, দেখেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র যখন একবার সর্বপ্রথম যখন ওনারা 200 মিলিয়ন মার্কিন ডলার দিল, সাথে সাথে জার্মানি ঘোষণা করলো 100 কোটি ইউরো। এরপরে করলো ওয়ার্ল্ড ব্যাংক, এরপরে করলো ইউএনডিপি। তাহলে এইভাবে ডলারে ডলারে দেশে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ ডলারে ডলারে ভেসে যাচ্ছে। এটা কি সম্ভব কোনো সরকারের আমলে? আওয়ামী লীগ, বিএনপি, জিয়ার শাসন আমলে, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের শাসনের আমলে, তারপরে বেগম খালেদা জিয়ার শাসনের আমলে, বর্তমান সদ্য বিদায়প্রাপ্ত শেখ হাসিনার আমলে? নো। আরে ভাই, শেখ মুজিবের শাসন দেখি নাই, জিয়ার শাসন তো দেখছি। মোটামুটি যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, জ্ঞানে আমি মোটামুটি যতটুকু লেখাপড়া করি, যতটুকু অ্যানালাইসিস করি, ওই অ্যানালাইসিসের ভিত্তিতে আমি অতটুকু কথা বলতে পারি। আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানে আমি বলতে পারি কোনো সরকারে পক্ষে সম্ভব নয় এত হাজার হাজার মিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা অথবা ঋণ সহযোগিতা বাংলাদেশে পাওয়ার। একমাত্র কেন? সর্বপ্রথম হলো ওই উপরে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের দিকে মুখ তুলে তাকাইছে। তো মুখ তুলে তাকাইছে তো ঠিক আছে, আল্লাহ কি টাকার বস্তা বস্তা দিয়ে যাবে? না, একটা উসুল্লা তো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন এই বাংলাদেশের স্বাধীনতার 53 বছর বয়সে এই বাঙালি জাতি কোনো একজন সৎ যোগ্য লোক পায় নাই, যার কারণে অর্থনীতি ভঙ্গুর থেকে ভঙ্গুর হয়ে গেছে, জনগণের মান উন্নয়ন নেই। জনগণ 5 বছর পর পরে এক পার্টি ক্ষমতা যায় আর এক পার্টি কী করে? আন্দোলন করে, ভাঙচুর করে, দেশের ক্ষতি করে, দেশটাকে তছনছ করে ফেলে। এই ব্যবস্থা থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা একজন লোককে আমাদের কাছে প্রেরণ করছেন। উনি ওই যে আমি এক কথাটা আমি আরেকটা ভিডিওতে বলছি, আল্লাহ তাআলা বলছে আপনারা ক্ষমতা কেউ ছেড়ে নেবেন না, ক্ষমতা আমি দেব, যাকে ইচ্ছা তাকে দিব। আবার আমি যদি মনে করি ওই কাজের উপযুক্ত নয়, ওই ক্ষমতার মর্যাদা বুঝতে পারতেছেন না, জনগণ কষ্ট পাইতেছে, তখন আমি আবার ওই ক্ষমতা কেড়ে নিই। বাস্তব সত্য, কোরআনের কথা, অযৌক্তিক কোনো কিছু নেই। সুতরাং আপনারা দেখেন এই যে আল্লাহর হুকুমে এখন এই যে বাংলাদেশ ডলার ডলার আসতেছে আসতেছে আর আসতেছে, আরও কত কি সামনে দেখবেন আপনারা। এতে করে আপনারা কি বলেন, কি বুঝেন, কি বুঝেন? আপনারা একটু অ্যানালাইসিস করেন তো, একটু পার্থক্য করেন। ওনার তো এখনও 2 মাসে হয়নি, আর বিগত 15 বছর, আর এই 1-1.5 মাস ধরেন, 1.5 মাসের পার্থক্য করেন। যদি এইভাবে আসতে থাকে, আসবে তো অবশ্যই। কী জন্য? সবাই বিশ্বের বড় বড় মল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, সবাই ডক্টর ইউনূসের প্রতি নমনীয়। সবাই মনে করে যে উনি একজন সর্বজন স্বীকৃত বিশ্বের সব মানুষের একজন শ্রদ্ধেয় এবং গুণী মানুষ এবং বিলিয়ন মানুষ। বিলিয়ন যদি না হতো তাহলে আমাদের একটা ছোট্ট বাংলাদেশের ডক্টর ইউনূসের লেখা বই কেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে? কেন আমেরিকার বিভিন্ন শিকাগোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে? কেন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে, তাও কোনো মাধ্যমিক নয়, প্রাইমারি নয়, হাই যেখানে বিশ্ববিদ্যালয়, যেখানে বড় বড় ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়, ওইসব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় কেন? তাহলে এই লোকটা কি? আর আপনারা দেশের মানুষ কি বুঝেন? হায় রে, যে বাঙালি হীরা ছিনে না, কাছের পিছিয়ে দৌড়ায়। এখন আমরা যদি হীরা পেয়েও যদি কাছের পিছিয়ে দৌড়াই, তাহলে আমার মনে হয় এই বাঙালি জাতির ভাগ্য কশ্মিন কালো পরিবর্তন হবে না। ইভেন কি কিয়ামত পর্যন্ত যদি ওনারা এইভাবে আন্দোলন সংগ্রাম করে, এক পার্টি আসবে, লুটে ফুটে খাবে, এরপর বাইরে যে লোকগুলা থাকবে, যে পার্টিগুলা ক্ষমতায় যাবে না, ওরা একসাথ হয়ে আবার আন্দোলন সংগ্রাম করে দেশে হাজার হাজার কোটি টাকা লস করবে, পুলিশ প্রশাসন ধ্বংস করবে, তারপরে মেট্রো রেল ধ্বংস করবে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেবে, দেশের হাজার হাজার কোটি টাকা কী করবে? এরা নষ্ট করবে। মিন্স কি? আমার আপনার একজন সাধারণ সময় রিক্সাওয়ালা, একজন কৃষকের যে ট্যাক্সগুলো দিতেছেন, এই সব প্রতিষ্ঠানগুলো আমাদের ট্যাক্সের পয়সায় তৈরি। সরকার বাপ থেকে আনে দেয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাপ থেকে আনে দেয়নি, খালেদা জিয়া তার বাপ থেকে আনে দেয়নি, অথবা শেখ মুজিব অথবা জিয়া রহমান অথবা এরশাদ ওনার ব্যক্তিগত ইনকাম থেকে দেয় না। এই আমার আপনার 18 কোটি 20 কোটি যাই বলেন আপনারা বাংলাদেশের মানুষ, ওনাদের ট্যাক্সের টাকায় এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে। সুতরাং আমাদের প্রতিষ্ঠানগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি। তখন কি হবে? আবার ওই সরকারকে আমরা নামানোর জন্য আমরা আবার আন্দোলন করব, আবার এক পার্টি ক্ষমতা আসবে, আবার হেরা লুটপাট করবে, আবার আমরা। কারণ কি জানে? কারণ হলো যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী বলেন, উনি যদি সৎ
যোগ্য, ন্যায়নিষ্ঠাবান, সাধারণ মানুষের প্রতি দয়ালু, দেশের প্রতি দয়ালু এবং দেশপ্রেম, এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে সমাজের একদম নিম্নস্তর ওয়ার্ড সামাজিক পর্যায় পর্যন্ত লোকগুলা অধপতন হবে। ওই সব লিডারগুলো হবে ওই দুর্নীতিবাজ মতন। আর যদি ওই লোকটাই ভালো হয়, ওই 1 নম্বর নাগরিক যিনি, ওনাকে যে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্টকে দেশের 1 নম্বর সিটিজেন বলা হয়, উনি যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, উনি যদি সঠিক কাজটা করতে পারেন, তাহলে আপনার বিভাগীয় পর্যায়ে, তারপরে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইভেন কি ভিলেজ গ্রাম পর্যায়ে সবাই কিন্তু সতর্ক হয়ে যাবে এবং সব জায়গায় কিন্তু আদর্শবান সৎ লোকগুলা ওখানে বসে যার যার সংস্থা, যার যার অফিস পরিচালনা করবে এবং জনগণের সেবা দেবে। তাতে জনগণ উৎফুল্ল হবে। জনগণ আর চিন্তা করবে না যে 5 বছর পরে আমাকে এই সরকারকে নামাইতে হবে, সাথে সাথে প্রশাসনগুলোকে রদবদল করতে হবে, এটা কখনো মনে করবে না। তবে এটার জন্য আপনাদের রাজনৈতিক দলগুলোকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, কী করতে হবে। আপনারা, আমি আমার অনেকগুলো ভিডিওতে বারবার বলি, আপনারা নমিনেশন দিতে, ইলেকশন তো হবে ইনশাল্লাহ, আগামীতে যখনই ইলেকশন হবে, ইলেকশন হবে ইনশাল্লাহ, হবে। তবে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, পুরা বিশ্ব তাকাই আছে। তাহলে ওই ইলেকশনে আপনারা বাছাই করে নমিনেশন দেবেন। জামাত ইসলামকে বলছি, ইসলামী ঐক্যজোটকে, ইসলামী আন্দোলনকে বলছি, হেফাজত ইসলামকে বলছি, তারপরে সবচেয়ে বেশি বলছি বিএনপিকে, যেহেতু এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি। আপনারা সামনের নমিনেশনে, এবং আমার এই ভিডিওতে যদি কোনো কারণে ক্ষুদ্র ভিডিও যদি তারেক রহমান সাহেবের হাতে পড়ে, উনি অবশ্যই আমার বক্তব্য শুনবেন। ওনার প্রতি আমার বিশেষ অনুরোধ, কোনো ব্যবসায়ীকে নমিনেশন দিবেন না, কোনো অশিক্ষিত লোককে নমিনেশন দিবেন না, কোনো চিত্রনায়ক নায়িকাকে নমিনেশন দিবেন না, কোনো খেলোয়াড়কে নমিনেশন দিবেন না। কাদেরকে নমিনেশন দিবেন? চিরুনি অভিযান চালাবেন, প্রয়োজনে কমিশন গঠন করবেন পার্টির পক্ষ থেকে। কোন কোন লোকের তাদের বায়োডাটা, চারিত্রিক বায়োডাটা সংগ্রহ করবেন, কোন লোকটা সৎ, নিষ্ঠাবান, নিজের জন্য না হয়ে দেশের জন্য কাজ করবে, ব্যক্তিকেন্দ্রিক না হয়ে দেশকেন্দ্রিক হবে, জাতিকেন্দ্রিক হবে, সৎ, ন্যায়, নিষ্ঠাবান, ঘুষ খাবে না, টাকা পাচার করবে না, দুর্নীতি করবে না, যেই কোনো সংকটের মধ্যে পড়লেও জনগণের জন্য কাজ করে যাবে, ওই লোকগুলোকে বাছাই করবেন, বাছাই করে নমিনেশন দিবেন। হতে পারে সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, প্রিন্সিপাল, অথবা মাদ্রাসার সুপার, অথবা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রিধারী কোনো লোক, অথবা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো বিষয় নিয়ে গবেষণা করে ওখানে অত সেটেল, ওখানে অথবা ওই সাবজেক্টের উপর তার অগাঢ় নলেজ আছে, এই ধরনের লোক। বিশেষ করে আমি বলতে চাচ্ছিলাম সৎ, আল্লাহওয়ালা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। সৎ, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জাকাত প্রদান করে, হজ প্রদান করে। আপনি সৎ মানুষ কীভাবে চিনবেন? সৎ মানুষ চিনবেন এইভাবে, দেখবেন প্রথমে তার দেখবেন একটা লোক, সেই নামাজ পড়ে কিনা, সেই ইসলামের রীতিনীতি মানে কিনা, ইসলামের 5 স্তম্ভ মানে কিনা, এগুলো প্রথমে দেখবেন। পরে দেখবেন তার চারিত্রিক কোনো ত্রুটি আছে কিনা, এগুলো দেখবেন। তারপর কি দেখবেন? সে দুর্নীতিবাজ কিনা, তার কোনো অতীত রেকর্ড, দুর্নীতির কোনো রেকর্ড আছে কিনা, চাঁদাবাজির রেকর্ড আছে কিনা ছাত্র জীবনে, তারপরে তার কোনো টাকা পাচারের রেকর্ড আছে কিনা, এগুলো দেখবেন। তখনও মনে করবে যে ওই লোকটা সৎ। এবং সর্বোপরি তার জনগণের, এখন ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ, এখন অনেক ভিডিও পাওয়া যায়, আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখবেন ওনার ভিতরে কোনো এলিগেশন আছে কি না, ওগুলো দেখবেন। দেখার পরে আপনি জাস্ট নিজে জাস্টিফাই করতে পারবেন এই লোকটা সৎ, ওনাকে আপনার নমিনেশন দিবেন। নমিনেশন বাণিজ্য করবেন না। এই কথা কী জন্য বলছি? আপনি 2 কোটি টাকা দিয়ে নমিনেশন বিক্রি করবেন, উনি যখন নমিনেশন পাবে ওনার খেয়াল থাকবে আমি 2 কোটি টাকা দিয়েছি আমার সম্পদ বিক্রি করি অথবা আমার জমানো টাকা দিয়ে। আমি যখন এমপি হব, আমি কীভাবে 5 কোটি টাকা ইনকাম করতে হবে সেটার ধান্দা আমি করতে হবে। তখন হবে কি, উনি কী করবে? বিভিন্ন সুযোগ নিবে, বিভিন্ন অন্যায় কাজের সুযোগ নিবে। তখন উনি জনগণকে ঠকিয়ে বিভিন্ন প্রকল্প থেকে উনি টাকা বাঁচিয়ে উনি আত্মসাৎ করবে।
আর যখন ওনাকে আপনার সামান্য 5 লাখ 2 লাখ 3 লাখ হাইস্ট 10 লাখ এই ধরনের একটা নমিনেশন বিক্রি করেন, তখন এই টাকা ওনার কিছুই না। উনি 3 মাস বেতন পাইলে ওই টাকা উঠে যাবে। তখন চিন্তা করলো আমি কী জন্য আর আমি দুর্নীতি করব। তখন ওনার মাইন্ডসেট থেকে ওই জিনিসটা আউট হয়ে যাবে। উনি আর দুর্নীতি করার জন্য এগ্রি হবে না। উনি চিন্তা করবে আমি মানুষের জন্য করব। আমি বলছি এই লোকগুলোকে, তারেক রহমান সাহেবকে বলছি, বিএনপির সুপ্রিম লিডার, আপনার যদি কোনো কারণে যদি আল্লাহ তাআলা আমার এই কথাটি আপনার চোখে আপনার কানে শোনায় বা আপনি এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে। আর জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলোকে বলছি, আপনাদের ভিতরে সৎ লোকের অভাব নাই, জ্ঞানী লোকের অভাব নাই। আপনাদের ভিতরে বিরুদ্ধে এই স্বাধীনতার 53 বছর পরেও বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাম, রাম যত দল আছে সবার বিরুদ্ধে বেশার কম ক্ষমতা জায়গার বিরোধী দলে থাক, বেশার কম চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, টাকার পাচার এগুলোর অভিযোগ আছে। কিন্তু আপনাদের বিরুদ্ধে এগুলা নেই। বিশেষ করে বড় জামাত ইসলামী দল, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল হচ্ছে জামাত ইসলাম। ওনাদেরকে আমি বলছি, আপনারা যদি আমার এই ভিডিওটা শুনে থাকেন, আপনারা একটু চিন্তা করবেন। আপনাদের ভিতরে, দলের ভিতরে, প্রত্যেকটা দলের ভিতরে সৎ লোকের অভাব নাই, বহুত জ্ঞানী গুণী আছে। কোনো অশিক্ষিত লোককে আপনারা নমিনেশন দেবেন না। যেই সব জ্ঞানী লোকগুলা, কিন্তু বাংলাদেশে একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে সাথে একদিক হলো বাংলাদেশের এখন যেই সাধারণ ভোটারগুলো আছে, ইভেনে আওয়ামী লীগের ভিতরে যে ক্লিন স্বচ্ছা মানুষগুলো আছে, ওনারা চিন্তা করছে সব পার্টিকে দেখছি, এবার একটু ইসলামী সব দলকে ভোট দিয়ে দেখি, ওনারা 5টা বছর দেশ চালাক, দেখি কী করে। তো এই জন্য আপনাদের বলছি, আপনাদের একটা মস্ত বড় সুযোগ। কী জন্য আমি কথাটা বলছি, আমি এটার আভাস পাচ্ছি। আমি দেখছি যত কিছু ঘাটাঘাটি করে যত কিছু দেখি, সবারই জোয়ার এখন বিএনপি। আমার কথায় নাকশ হবেন না, আপনারা তো বড় দল, নিঃসন্দেহে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা বড় দল, কিন্তু অস্বীকার করার জোর নেই যে আপনাদের যে তৃণমূল পর্যায়ের যে নেতাগুলো এখন যেসব কাজ করতেছে, এই থেকে সাধারণ লোকগুলা, ইভেন কি আওয়ামী লীগের ক্লিন ভোটারগুলো আপনাদের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এখন ওনারা শুধু ইসলামী দলগুলোকে ভরসা মনে করছে। তো আমিও ইসলামী দলগুলো বলবো, আপনারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্ক হবেন। আমি যেভাবে বলছি ওইভাবে নমিনেশন দিবেন। দেওয়ার পর সব পার্টি থেকে আমরা মনে করি ইসলামী দলের লোকগুলা অত্যন্ত সৎ, ন্যায়বান, নিষ্ঠাবান, এবং ওরা ঘুষ খায় না, দুর্নীতি করে না, টেন্ডারবাজি করে না, চিন্তাই করে না। কই আমি তো দেখি না শিবিরের কোনো লোক টেন্ডারবাজির মামলা করতে, দুর্নীতির মামলা করতে, চাঁদাবাজির মামলা করতে। আমি তো দেখি নাই ইসলামী আন্দোলনের ছাত্র শাখার যে সমস্ত নেতারা আছেন কারোর বিরুদ্ধে এ ধরনের কোনো এলিগেশন আছে, হেফাজত ইসলামের ছাত্র সংগঠনের নেতাগুলোর বিরুদ্ধে কোনো এলিগেশন আছে, এবং অন্যান্য ছোটোখাটো যে ইসলামী দলগুলো আছে ওনাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে, কই আমি দেখতেছি না, কখনো কোথাও দেখতেছি না। তো সুতরাং আপনারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সামনে যাচাই বাছাই করে নমিনেশন দিবেন। ইনশাল্লাহ আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ চায় তো, আমার মনে হয়, আমার দিলে টানতেছে, আমার মনে হইতেছে বিএনপির লোকেরা, বিভিন্ন বুদ্ধিজীবী, যেই যার মতো যায় যেটাই করুক না কেন, কিন্তু বুদ্ধির খেলাটা খেলে একমাত্র উপর থেকে আল্লাহ তাআলা। আমি যে জবাব দেখছি, আমার মনে হয় আপনারা যদি সত্যি সত্যি যদি এবারে যদি সকল ইসলামী দল একসাথ হয়ে এক মঞ্চে এসে এক মার্কায় ভোট করেন, তাহলে আপনাদের সুনিশ্চিত আপনাদের বিজয় কেউ নিতে পারবে না। পরবর্তীতে আপনারা কে কাকে কত সিট দিবেন, ইসলামী দল আন্দোলনকে কত সিট দিবেন, হেফাজতকে কত সিট দিবেন, অন্যান্য দলকে কত সিট, পরে এটা আপনারা বসে সিদ্ধান্ত করবেন, এটাই নিয়ম। কিন্তু এইভাবে যদি আপনারা যদি অগ্রসর না হন, এখন আপনারা যেভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন মার্কা নিয়ে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আপনারা ইলেকশন করতে যেতে পারে, কী লাভ হচ্ছে আপনার বলেন? 53 বছরে কী লাভ হয়েছে? আপনারা কি ক্ষমতা যেতে পারবেন? আরও 53 বছর পরেও কি আপনারা কি ক্ষমতা যেতে পারবেন না? কখনো পারবেন না। আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমি বলছি, আমার আরেক ভিডিওতে বলছি যে জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় দল। এই দলকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ছাড় দিতে হবে, দিয়ে আপনারা অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে আপনারা কি করেন, একটা ইসলামী মোর্চা তৈরি করেন। আর বিএনপি বড় দল হিসেবে যত ছোটোখাটো দল আছে, বাম দলগুলো আছে, সবাইকে নিয়ে একটা মোর্চা গঠন করেন। আপনারা একটা ইলেকশনে একটা প্রতীকে ইলেকশন করেন। তখন কি হবে? দাঁড়িপাল্লা, দানের শীষ, বাঘে বাঘে লড়াই হবে। এটাই হবে মর্যাদার লড়াই। সরি, এই মর্যাদার লড়াই আপনারা যারা বেশি পাবেন আসন তারা ক্ষমতায় যাবেন,
যারা কম ভাবেন তারা বিরোধী জ্বালাবে, কিন্তু বিরোধী দলে গেলেও আপনারা, আমার যতটুকু বিশ্বাস, হয়তো 10-15 সিটে এদিক সেদিকে, তখন আপনারা মনে করবেন যে আপনারাও সরকারের বারোয়ানি। এই জন্য আপনাদের শক্ত অবস্থান থাকবে সংসদে। যে জোট ক্ষমতা যাবে ওই জোট ইচ্ছে করলে গায়ের জোরে কোনো কিছু করতে পারবে না। সুতরাং আপনাদের বলছি, আগের সব ভুলে যান। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলছে, যদি কোনো দল যদি বলেন যে জনতারভাবে ইলেকশন হয়ে ডক্টর ইউনূস সাহেব দিয়ে গেল, উনি চলে গেল ওনার কাজে, এরপর আমরা আবার লুটে ফুটে খাবো, লাভ হবে না, আবার লুটে ফুটে খাবেন, আবার টুক করে পাকিস্তানে চলে যাবেন, অথবা ভারতে যেতে পারবেন না, অথবা লন্ডন চলে যাবেন, ওই চট করে আসবেন, টুক করে চলে যাবেন, ব্যাস এটাই হবে, নিয়তি এটাই হবে। সিদ্ধান্ত নেন, সময় আসছে, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, তাড়াহুড়া করবেন না। ডক্টর ইউনূস স্যারকে সময় দেন, উনি একজন যোগ্য ব্যক্তি, বিশ্ব বরেণ্য ব্যক্তি, উনার যোগ্যতার জ্ঞানের কোনো তুলনা হয় না। উনি, আপনারা দেখবেন, উনি কথা বলেন কম, কাজ করেন বেশি। আবারও বলছি, ডক্টর ইউনূস সাহেবের আপনাদের কাছে যতটুকু আছে, জীবনী বলেন, উনার অ্যানালাইসিস বলেন, উনার বিভিন্ন ধরনের বইপত্র বলেন, যদি আপনারা সংগ্রহ করতে পড়ে দেখিয়ে, উনার, আমি যতটুকু দেখছি, উনার সিস্টেম হলো উনার কথা কম, কাজ বেশি। ইতিমধ্যে 1-1.5 মাসে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, উনি অমুক প্রধানমন্ত্রী তমুক প্রধানমন্ত্রীর মতন বক 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 করে না। উনি চুপ, যে উনার সমালোচনা করতেছে এ পর্যন্ত, অনেকেই সমালোচনা করছে, কিন্তু উনি বলছে এ পর্যন্ত কোনো একটা সমালোচনার জবাব দিয়েছে, টু শব্দ বলছে, হাও বলে না, নাও বলে না, চুপ করে বসে আছে। উনি উনার কাজ চালিয়ে দিতেছে। আপনারা মনে করছেন কিছুই না, এ কী করবে, ওখানে বাংসুর হর, ওখানে শিল্প কারখানা, ওখানে এটা, ওখানে সেটা, সব ধ্বংস হয়ে যাচ্ছে, উনি কিছুই করছে। দেখেন এখন কি করছে, উনি একে এক কমিশন গঠন করলেন। উনার কারণে, উনার উদ্যোগের কারণে দাতা সংস্থাগুলো টাকার বস্তা নিয়ে আসতেছে। তারপরে উনার কারণে 6টি সংস্থা হলো সংস্কারের। লাস্ট ইদানিং কী করলো, সেনাবাহিনীকে উনি দেখতেছে আরগুলা মোটামুটি উনি গোছে আসতেছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীটা এখনও আসছে না। কারণ আপনারা সবাই জানেন, খালিস্তান পূরণ হয়ে গেছে। এই জন্য অনেকদিন ভুকা, তো খালিস্তান পূরণ হয়ে গেছে, যার কারণে উনি বুঝতে পারছেন। এই কারণে উনি সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামিয়েছে দেশে। দেখেন একটু ওয়েট করেন, দেখেন কি হয়, একদম ক্লিন করে ফেলবে। 100% না হলো 90%, আমার ধারণা 90% ক্লিন হয়ে যাবে। এই জন্য বলছি, উনি কাজগুলো ধীরে ধীরে করছেন, কিন্তু কেউ জানে না। কিন্তু এই জন্য বলছি, আমি আমার যতটুকু অ্যানালাইজ, উনার কথাবার্তা, কাজকর্মে, উনার চিন্তা, ধ্যান ধারণা, আমি যতটুকু চিন্তা করছি, উনি কথা বলেন কম, কাজ করেন বেশি। এটার প্রমাণ ইনশাল্লাহ উনি যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যায় ক্ষমতা থাকুক, আপনারা পাবেন। আমার ভিডিওর সাথে মিলাই দেখি। আমি একজন ক্ষুদ্র লোক হিসাবে হয়তো মনে করছি, এই কোথাকার কে পাওয়া যায় পরে গায়ে রহমতুল্লাহ এই কথাগুলো বলতেছে, এই কথার কি মানে আছে, কিন্তু সত্যি বলছি, আপনারা একটু মিলিয়ে দেখেন ভবিষ্যতে। ওকে প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা অনেক লম্বা করে ফেললাম। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, শুনবেন, এবং এখন দেখবেন, শুনবেন, এবং পরবর্তীতে যে কোনো টাইমে দেখবেন, শুনবেন, আপনার প্রতি আমার অনুরোধ, আরে ভাই, টাকা পয়সা তো খরচ হবে না, কোনো স্বাস্থ্যেরও ক্ষতি হবে না, কোনো সম্মানেরও ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, শুধু যে কোনো একটা আঙ্গুলের একটা টিপ লাগবে, ঠিক আছে, ওটা তো দিতে পারবেন। এই জন্য বলছি, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই। সবচেয়ে বড় কথা হলো, যিনি বা যিনারা দেশে ওর বিদেশে যেখান থেকে দেখবেন, সর্বোচ্চ শেয়ার করে দিবেন। কী জন্য? যাতে আমার এই কথাগুলা যাদের উদ্দেশ্যে বলা, যাদের উদ্দেশ্যে করা, তাদের জন্য নজরে আসে, এবং তারা যেন সামান্যতম উপকৃত হয়। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। সুতরাং আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।